আসসালামু আলাইকুম। এই গল্পটায় যেসব কাহিনী তুলে ধরা হলো, যা আমাদের কারো না কারোর সাথে অনেক সময় হয়ে থাকে, সেই সব কাহিনী এই গল্পে তুলে ধরা হলো। আর হ্যাঁ, এই গল্পে একটা পরীর কাহিনীও থাকবে। অনেক ভয়ঙ্কর একটি গল্প। গল্পটি মনোযোগ সহ শুনবেন। গল্পটি লিখেছেন মোহাম্মদ নিশাত। চলুন গল্পে ফিরি। এক মৃত মানুষের সাথে রোজ রাতে কথা বলি আমি। গত 3 দিন আগ থেকে আমার সাথে কী সব উল্টাপাল্টা ঘটনা ঘটে যাচ্ছে। আমি কি এসব স্বপ্নে দেখেছি নাকি বাস্তব জানি না। সাদা কাফনে মোড়ানো একটা লাশ রোজ রাতে আমার পাশে এসে শুয়ে থাকে। প্রথম দিন লাশটাকে দেখে প্রচণ্ডভাবে চিৎকার করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমি চিৎকার করছি ঠিকই, কিন্তু আমার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না। আমার বাড়িতে মা, বাবা ও ছোট বোন আছে। তারা আমার পাশের রুমেই ঘুমায়, কিন্তু এত জোরে চিৎকার দেওয়ার পরেও তারা কিছুই শুনতে পান না। শুধু কি তাই, আমি যে বিছানা থেকে উঠে দৌড় দিব সেটাও পারি না। আমার পা যেন অবশ হয়ে গেছে। এদিকে আমার এমন অবস্থা দেখে পাশে থাকা লাশটা হা হা করে হেসে ওঠে আর আমাকে বলে, পারবি না, কোথাও যেতে পারবি না, তুই মরবি, তোকে আমি নিয়ে যাব, শুধু সময়ের অপেক্ষা। এভাবে সে মৃত লাশটা আজ 3 রাত থেকে আমার সাথে কথা বলে। প্রথম প্রথম ভাবতাম এটা মনে হয় আমার মনের ভুল, এই কথাটা কাউকে বললে বিশ্বাস করবে না, পাগল বলবে। কিন্তু এভাবে 3 রাত একই ঘটনা ঘটার পরে বিষয়টা মা বাবাকে বললাম। আমার মুখে কথাটা শুনে মা বাবা হেসে উড়িয়ে দিলেন। মা বাবা আমার কথা বিশ্বাস না করায় চিন্তা করলাম বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করি, দেখি ওরা কোনো উপায় পায় কিনা। এই ভেবে আমার 2টা বেস্ট বন্ধু জিসান ও সবুজের সাথে দেখা করলাম। ওদের সাথে দেখা করে আমার সাথে এই 3 রাত ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। আমার মুখে এই কথাগুলো শুনে জিসান ও সবুজ হা হা করে হাসতে হাসতে বলে, কি, মৃত লাশ তোর পাশে শুয়ে থাকে, তোকে ভয় দেখায়? কথা বলে? শালা, মিথ্যা বলার জায়গা পাস না, তাই না? এটা কি বিশ্বাস করার মতো কথা? আমি বললাম, বিশ্বাস কর ভাই, সত্যি আমার সাথে এরকম ঘটনা ঘটে। আমি মা বাবাকে ব্যাপারটা বললাম, ওনারাও তোদের মতো হাসি তামাশা করলো। সবুজ বলল, নিশাত, তুই যে কথাগুলো বললি এগুলো তোর মা বাবা কেন, কেউ বিশ্বাস করবে না, হয়তো স্বপ্ন টপ্ন দেখিস। আমি স্বপ্ন দেখি না ভাই, বাস্তব নিজের চোখে দেখি সব। নিজের চোখে কি দেখিস তুই? কোন গোরস্থান থেকে লাশ আসে তোর কাছে? আমার মনে হয় ওই লাশটা তোকে পছন্দ করে, বিয়ে করতে চায় তোকে। আমি বললাম, দেখ জিসান, মজা করিস না, আমি সিরিয়াসলি বলছি কথাটা। তো আমি কি মজা করছি নাকি? আমিও তো সিরিয়াসলি বলছি। ওটা তো ভূত, লাশ রূপে আসে। ভূতটা তোকে পছন্দ করে বিয়ে করবে। দ্রুত বিয়েটা কর, আমরা বিয়েটা খাই। নাকি শারীরিক সমস্যা, বিয়ে করতে ভয় পাস? কি বললি? তবে রে, এ বলে জিসানের কথায় রেগে ওর গলাটা চেপে ধরলাম। ওদিকে জিসানও আমার গলা চেপে ধরল। শুরু হলো দুজনের মধ্যে মারামারি। আমাদের মারামারি দেখে সবুজ দুইজনকে ছাড়িয়ে বলে উঠল, এই কি করছিস কি? মজা করতে করতে মারামারি পর্যন্ত চলে গেলি। তোরা দুজন কি কোনোদিন ভালো হবি না? এই তো কদিন আগেও কথা কাটাকাটি করে মারামারি করলি। তোদের দুজনের এত ঝগড়া লাগে কেন? আমাকে বলিস কেন? ওকে বল, ও মাঝে মধ্যে আমার সাথে ঝামেলা করে। তোর ঝামেলা বের করব, আগেই বলছি না? দেখিস অ্যাকশন শুরু হয়ে গেছে। সাবধানে কথা বল জিসান। সবুজ বলল, তোরা দুজনেই থাম। আপনারা 3জন বেস্ট ফ্রেন্ড, তাহলে কি শুরু করলি এসব? হ্যাঁ, আরে সব বিষয় নিয়ে মজা করলে কি ভালো লাগে বল? সবুজ বলল, আচ্ছা নিশাত, একটা কাজ করলে কেমন হয়? তোর কাছে নাকি রোজ রাতে ওই মৃত লাশটা আসে। তাহলে একটা কাজ করি, আমি আর জিসান আজ রাতে তোর রুমে গিয়ে লুকিয়ে থাকি, তাহলে প্রমাণ হবে তোর কথা আদৌ সত্য নাকি মিথ্যা। ঠিক আছে, আমি রাজি, আয়, আজকে রাতেই আয়। ওকে ঠিক আছে, তবে তাই হোক। যদি তোর কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আমি এখন চলে গেলাম, তোরা রাতে সময় মতো চলে আসিস। ওদের কথাটা বলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর ভালোই ভালোই দিনটা কেটে গেল। রাত তখন 10টা। কথা মতো জিসান ও সবুজ আমার রুমে আসলো। ওরা রুমে আসতেই আমি ওদের বললাম, এই তোরা ওই টেবিলের নিচে লুকিয়ে থাক, আমি রুমে লাইট অফ করে দেই। আজ প্রমাণ হবে আমি সত্যি বলি নাকি মিথ্যা বলি। আমার কথায় জিসান ও সবুজ লুকিয়ে পড়ল। আমিও রুমের লাইট অফ করে মিছিমিছি ঘুমের ভান করে শুয়ে রইলাম। এদিকে বেশ কিছুক্ষণ শুয়ে থেকে হঠাৎ পাশে তাকাতেই দেখলাম সেই লাশটা আমার পাশে শুয়ে আছে। লাশটাকে দেখে জিসান ও সবুজকে ডাকতে ডাকতে বললাম, কই তোরা, বেরিয়ে আয়, দেখ আমার কথা ঠিক কিনা। আমার কথাই ওরা দুজনেই বেরিয়ে এসে লাশটাকে দেখে হাসতে হাসতে বলল, আরে এটা তো লাশ। হ্যাঁ দেখ, আমার কথা তো বিশ্বাস করছিস না, এখন দেখ। আমার কথার জবাবে জিসান ও সবুজ দুজনেই বলল, আরে এটা আবার কঠিন কি, লাশ তো আমরাও হতে পারি। এই কথাটা বলে আমার চোখের সামনে জিসান ও সবুজ দুজনেই ওই লাশটার মতো রূপ নিল। এটা কিভাবে সম্ভব? ওরা কিভাবে লাশটার মতো হলো? আমার সামনে এখন 3টা লাশ, 3টা লাশ আমাকে বলছে, তুই মরবি, তোকে নিয়ে যাব। ওদের এই ভয়ঙ্কর কথাগুলো শুনে এক দৌড়ে দরজার দিকে কাছে গিয়ে দরজাটা খুলতেই চমকে উঠলাম, কারণ দরজার বাইরে দাঁড়িয়ে আছে জিসান ও সবুজ। আরে ওরা তাহলে এখানে? একটু আগে কাদের দেখলাম, আমার রুমে ওরা কারা? এই ভেবে পেছনে তাকিয়ে দেখি রুমে কেউ নেই। আরে ওই সাদা কাফনে মুড়ানো 3টা লাশ কোথায় গেল? রুমে লাশগুলোকে দেখতে না পেয়ে সবুজ ও জিসানের দিকে তাকালাম।
এদিকে আমাকে এরকম অবস্থায় দেখে সবুজ বলল, কিরে নিশাত, সে কখন থেকে দরজায় কড়া নাড়ছি, শুনছিস না কেন? ঘুমিয়েছিলি নাকি? না রে ভাই, আসলে একটু আগে আমার সাথে অবাক করা একটা ঘটনা ঘটেছে। জানিস, আমি একটু আগে তোদের আমার রুমে আসতে দেখেছি। তোরা একটু আগে আমার রুমে আসছিলি, আর ওই সাদা কাফনে মোড়ানো লাশটার মতো হঠাৎ তোরাও লাশের রূপ নিলি। কি বলিস, পাগল হলি নাকি? আমরা তো এখনই তোর কাছে আসলাম, এই যে তোর সামনে। জিসান বলল, আরে বাদ দে ওর কথা, ও সত্যি সত্যি পাগল হয়ে গেছে। না, আমি ঠিক বলছি, মিথ্যা বলছি না, সত্যি। সবুজ বলল, এটা তো কোনোভাবেই সম্ভব না। একটু আগে কি হয়েছে জানি না, আমরা দুজন এখন আসলাম এটাই জানি। আমি ও জিসান এখন তোর রুমে লুকিয়ে থাকবো। এখন দেখি কোনো লাশ আসে তোর কাছে। ঠিক আছে, তাই কর, যা লুকিয়ে পড়। আমার কথা জিসান ও সবুজ লুকিয়ে পড়ল। এদিকে আমি আবারও রুমের লাইট অফ করে মিছিমিছি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার পর প্রায় আধা ঘন্টা চলে গেল। আধা ঘন্টা পর জিসান আমাকে বলে উঠল, নিশাত, কই তোর লাশ, কোথায়, আর কতটা অপেক্ষা করব? আর কিছুক্ষণ থাক, হয়তো দেখতে পারবি। আমার কথায় ওরা দুজন চুপ করে লুকিয়ে রইল। এভাবে কেটে গেল আরও 1 ঘন্টা। অন্যদিন রাতে তো ওই লাশটা আমার পাশে এসে শুয়ে থাকে। আজ এখন আসছে না কেন? এদিকে প্রায় 1 ঘন্টা হয়ে যায়, সবুজ ও জিসানের কোনো সারা শব্দ পাচ্ছে না। এইভাবে বিছানা থেকে উঠে জিসান ও সবুজকে ডাকতে যাব, ঠিক তখনই দেখলাম খুব ভয়ঙ্কর একটা ঘটনা। আমি দেখলাম দুটো লাশ জিসান ও সবুজের গলা চেপে ধরেছে। ওইদিকে সবুজ ও জিসান বাঁচার জন্য ছটফট করছে। এই দৃশ্য দেখে জিসান ও সবুজকে বাঁচাতে দৌড়ে গেলাম তাদের কাছে, আর বলতে লাগলাম, ছেড়ে দাও, ওদের মেরো না। এই কথাটা বলতে বলতে আমি ওদের কাছে যেতে সেই লাশ দুটোর মধ্যে একটা লাশ আমাকে ধরে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি সজোরে ধাক্কা খেলাম দেওয়ালের সাথে। ওদিকে ততক্ষণে মাথা তুলে ওদের দিকে তাকাতে দেখলাম লাশ দুটো সবুজ ও জিসানকে মেরে ফেলেছে আমার চোখের সামনে। ওদের নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। আমার সামনে জিসান ও সবুজকে মেরে ফেলায় আমি সেটা নিতে পারিনি, নিজেও জ্ঞান হারিয়ে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর আমার যখন জ্ঞান ফেরানো হয় তখন চোখ খুলে আমি তো পুরোই অবাক, কারণ চোখ খুলতে দেখলাম জিসান ও সবুজ দুজনেই বেঁচে আছে। ওরা আমাকে বলছে, নিশাত, তুই ঠিক আছিস তো? ওদের কথা শুনে বিছানা থেকে উঠে ওদের বললাম, জিসান, সবুজ, বন্ধু, তোরা ঠিক আছিস? তোদের কিছু হয়নি তো? বেঁচে আছিস তোরা? মানে কি বলিস? আমাদের আবার কি হবে? কেন? আমি জ্ঞান হারানোর আগে তো দেখলাম ওই লাশ দুটো তোদের গলা চেপে মেরে ফেলেছে। কই, আমরা তো ঠিকই আছি, কোনো লাশ তো আমরা দেখিনি। লাশ আবার মারবে কিভাবে? হ্যাঁ, ঠিকই তো। উল্টো আমরা কি দেখলাম জানিস? আমি ও জিসান লুকিয়ে আছি লাশ দেখার জন্য। হঠাৎ তুই বিছানা থেকে উঠে আমাদের দিকে দৌড়ে আসলি আর বলতে শুরু করলি, ছেড়ে দাও, ওদের মেরো না। তোর কথা শুনে আমি ও জিসান তোকে স্পর্শ করতে তুই জ্ঞান হারিয়ে ফেললি। কি বলিস, তাই নাকি? তাহলে যে আমি দেখলাম, উফ, আমি সত্যি পাগল হয়ে যাব। এসব কি হচ্ছে আমার সাথে? জিসান, সবুজ, বন্ধু, বিশ্বাস কর, আমি এমনি এমনি জ্ঞান হারাইনি। আমি একটু আগে দেখেছি ওই ভয়ঙ্কর লাশ দুটো তোদের দুজনকে মেরে ফেলেছে, তাই তো ভয়ে জ্ঞান হারিয়েছিলাম। এদিকে সবুজ ও জিসানের সাথে আমার মা বাবাও আমার কথাগুলো শুনছিল। আমার কথাগুলো শুনে জিসান আমার মা বাবাকে বলল, আঙ্কেল, নিশাদের অবস্থা ভালো দেখছি না। আমার মনে হয় ওর ঘুম ঠিকমতো না হওয়ার কারণে এসব উল্টোপাল্টা জিনিস দেখে। হ্যাঁ আঙ্কেল, জিসান ঠিক কথাই বলেছে, আমারও তাই মনে হয়। আরে কি বলিস তোরা? না বাবা, আমি ঠিক আছি, আমার মাথায় বা শরীরে কোনো সমস্যা নেই। বাবা বলল, সমস্যা না হলে এসব কি 2 দিন থেকে এসব কি শুরু করেছিস? তুই নাকি লাশ দেখিস? আচ্ছা, লাশ কি হাঁটতে পারে যে হেঁটে হেঁটে তোর কাছে আসবে? বাবা, ওটা তো লাশ না, জিন ভূত হয়তো লাশের রূপে আসে। তোর এসব পাগলামি কথা বিশ্বাস করি না, আর আমি এসব জিন ভূতও বিশ্বাস করি না। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়, কাল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ নিশাদ, তাই কর, ঘুমা, আমরা কাল দেখা করবো তোর সাথে। এই কথাটা বলে জিসান ও সবুজ চলে গেল। কিছুক্ষণ পর মা বাবা আমাকে ঘুমাতে বলে তারাও চলে গেলেন নিজের রুমে। এদিকে আমি একা একা শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আসলে সমস্যাটা কি? হঠাৎ এসব কি ঘটছে আমার সাথে? ভয়ে ঘুম আসছে না, কি জানি ঘুমালে আবার লাশটা এসে পাশে যদি শুয়ে পড়ে। ভয়ে ভয়ে না ঘুমিয়ে রাতটা পার করলাম। পরের দিন সকাল 10টা, নিজের ইচ্ছের বিরুদ্ধে বাবা জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। সেখানে গিয়ে বাবা ডাক্তারকে সব খুলে বলায় ডাক্তার আমাকে নানা প্রশ্ন করলো ও আমার শরীর থেকে অনেক টেস্ট করালো। সব শেষে ডাক্তার বাবাকে বললেন, আপনার ছেলের তো কোনো সমস্যা দেখছি না, শুধু একটু ঘুমের প্রবলেম, এই, তাছাড়া বড় ধরনের কোনো সমস্যা তো দেখলাম না। ডাক্তারের কথা শুনে বাবাকে বললাম, দেখলে বাবা, বলেছিলাম না আমার কোনো সমস্যা নেই, বিশ্বাস তো করলে না, এখন চলো বাড়িতে যাব। এই বলে বাবা সহ ডাক্তারের ওখান থেকে বের হলাম। ঠিক তখন সবুজ ফোন করে বলল, নিশাদ, দেখা কর, কথা আছে। সবুজের কথায় ফোনটা রেখে বাবাকে বললাম, বাবা তুমি বাড়িতে যাও, আমি বন্ধুদের সাথে দেখা করে তারপর আসছি। আমার কথায় বাবা বাড়িতে চলে গেল। এদিকে আমি সেখানে আর দেরি না করে চলে গেলাম সবুজ ও জিসানের কাছে। ওদের কাছে যেতে দেখলাম সেখানে নাসরিন, আমার গার্লফ্রেন্ড, ও আমার দিকে রেগে মেগে তাকিয়ে আছে। ওখানে যেতে নাসরিন বলল, সমস্যা কি তোমার? 2 দিন ধরে ঠিকমতো কথা বলছো না, রাতে কল করেছি ফোন রিসিভ করছো না, এখন আবার সবুজ ও জিসানের কাছ থেকে শুনলাম কি পাগলামি শুরু করেছো, রাতে নাকি মৃত লাশকে দেখো। হ্যাঁ, সেজন্য তো তোমার সাথে কথা বলি না, আসলে জানি না হঠাৎ কেন আমার সাথে এসব কাহিনী শুরু হলো। নাসরিন বলল, ভয়ঙ্কর না ছাই, রিলেশন রাখতে চাও না সেটা বলো, এত অভিনয়ের কি হলো? আরে না, কি বলছো এসব? রিলেশন রাখবো না কেন? রাখবো। তুমি চলে গেলে আমার কি হবে? কেন, আমি আছি না? জিসান বলল।
তখন আমার সাথে রিলেশন হবে? ও তো আমার ক্রাশ। আমি বললাম, মেরে মুখ ভেঙে দিব। মজা করছিলাম দোস্ত। এখন বল, ডাক্তার কি বলল? ডাক্তার বলল আমি সুস্থ আছি, আমার কিচ্ছু হয়নি। আচ্ছা, আজ আর বেশি আড্ডা দিতে পারবো না, বাড়িতে ফিরতে হবে। নাসরিন তুমি যাও, বাসায় যাও, আমি ফোন করব, কেমন? এই কথাটা বলে ওদের বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। রোজ দিনের মতো সেই দিনটাও ভালো কেটে গেল। সমস্যা হলো রাতে। সে রাতে আমার সাথে ঘটে গেল অবাক করা একটা ভয়ঙ্কর ঘটনা। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে হঠাৎ জেগে দেখি আমি কবরস্থানে শুয়ে আছি। শুধু কি তাই, আমার দুই পাশে সেই দুটো লাশ শুয়ে আছে। একবার ভাবুন তো, এমন অবস্থায় আপনার কেমন লাগবে? নিজেকে কবরস্থানে ও দুই পাশে লাশ দুটো দেখে প্রচণ্ড এক চিৎকারে উঠে বসলাম। এমন অবস্থায় পাশে থাকা লাশ দুটো হাসতে হাসতে বলল, কিরে ভয় পাচ্ছিস? তোকে তো এখানে নিয়ে আসবো চিরদিনের জন্য, শুধু সময়ের অপেক্ষা। লাশের মুখে এসব কথা শুনে সেখানে আর দেরি না করে বাড়ির দিকে একটা দৌড় দিলাম। সামনে পেছনে না তাকে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসলাম। রাত তখন গভীর, মা বাবা ঘুমাচ্ছে। ওদেরকে না ডেকে সোজা চলে গেলাম রুমে। রুমের কাছে যেতেই বুঝলাম দরজা ভেতর থেকে লাগানো। আরে, দরজা যদি লাগানো থাকবে তাহলে আমি বাইরে গেলাম কিভাবে? কিছুই তো মাথায় আসছে না। হচ্ছেটা কি আমার সাথে? দরজা ভেতর থেকে লাগানো, কিন্তু আমার তো রুমে ঢুকতেই হবে। তাই অনেক ধাক্কাধাক্কি করে দরজার ছিটকিনি ভেঙে ভিতরে ঢুকলাম। রুমের লাইট তখনও অফ ছিল। রুমে ঢুকে লাইটটা জ্বালাতেই চমকে উঠলাম। বুকের মাঝে ধুক করে উঠল, কারণ আমি লাইট জ্বালাতেই দেখলাম আমি আগে থেকে বিছানায় শুয়ে আছি। আমি নিজেই নিজেকে দেখছি বিছানায় শুয়ে আছি। মানে এটা কি করে হতে পারে? হুবহু আমার মতো দেখতে আমার রুমে আমার বিছানায় শুয়ে আছে। এমন অবস্থা নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। কি হচ্ছে কি এসব? এই ভেবে মনে সাহস নিয়ে কথা বলে উঠলাম। আমি বললাম, কে কে আপনি? আমার কথায় হঠাৎ ধুম ধরে বিছানায় শুয়ে থাকা আমার মতো দেখতে অবয়বটা চোখ খুলে আমার দিকে ভয়ঙ্করভাবে তাকালো। এদিকে ওনার ভয়ঙ্কর চাহনি দেখে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আমার যখন হুঁশ ফেরে তখন নিজেকে দেখলাম বিছানায় শুয়ে আছি, পাশে মা বাবা বসে আছে। আমার হুঁশ ফিরতেই মা বাবা বলে উঠল, কি নিশাদ, রুমের কি অবস্থা? দরজা খোলা রেখে বিছানা ছেড়ে তুই নিচে গিয়ে ঘুমিয়েছিলি কেন? আবার কতক্ষণ ধরে তোর মা আর আমি তোকে ডাকছি, কিন্তু তোর হুঁশ ফিরছে না। কি নেশা টেশা করছিলি নাকি? না বাবা, আমি কোনো নেশা করিনি। এইভাবে গত রাতে ঘটে যাওয়া সব ঘটনা মা বাবাকে খুলে বললাম। আমার কথায় বাবা আবারও বকাঝকা করতে লাগলো। ওনারা কোনোভাবেই আমার কথা বিশ্বাস করছে না। বন্ধুরা, মা বাবা কেউ আমার কথা বিশ্বাস করে না, কিন্তু আমি তো বুঝি আমি কি অসুবিধার মধ্যে আছি। মা বাবাকে আরও কিছু না বলে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম। কোথায় বেরিয়ে পড়লাম জানেন? আমাদের মসজিদের ইমামের কাছে। উনি টুকটাক কবিরাজি জানেন। জিন ভূতের কোনো সমস্যা থাকলে কিছুটা হলেও সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তো কথা মতো বাড়ি থেকে বেরিয়ে ওই ইমামের কাছে চলে গেলাম। ওনার বাড়িতে যাওয়ার পর আমি বললাম, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ইমাম সাহেব বললেন, ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনতে পারলাম না বাবা। হুজুর, আপনি যে মসজিদে নামাজ পড়ান আমি সেই মসজিদের মুসল্লি। আমার বাড়ি এই তো কিছুটা দূরে। বাবার নাম বললে চিনবেন। এখন তো বৃদ্ধ হয়ে গেছি, তাই কাউকে ভালো মতো চিনি না। তা বাবা, আমার কাছে কেন এসেছো? খুব একটা বড় সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি হুজুর। শুনেছি আপনি জিন ভূতের বিষয় জানেন। এই বলে হুজুরকে আমার সাথে ঘটে যাওয়া 4-5 দিনের সব ঘটনা ওনাকে খুলে বললাম এবং ওনাকে অনেক অনুরোধ করলাম আমাকে একটু সাহায্য করতে, আমার কোনো সমস্যা আছে কিনা সেটা বলতে। আমার কথায় ও অনুরোধে হুজুর বললেন, ঠিক আছে বাবা, তুমি একটু বসো, আমি ভেতর থেকে আসছি, একটু সময় লাগবে। আমি তোমার কাছে না আসা পর্যন্ত তুমি এখানেই থেকো, হুট করে আমার কাছে আবার এসো না, কেমন? এই বলে উনি চলে গেলেন। এদিকে আমি সেখানে বসে বসে অপেক্ষা করতে লাগলাম। এভাবে কয়েক মিনিট কেটে যাবার পর ইমাম হুজুর ভেতর থেকে বেরিয়ে এলেন। উনি আমার কাছে এসে বললেন, তুমি যে আমাকে কথাগুলো বললে, তোমার কথা শুনে আমার এক পরিচিত বন্ধু জিনের মাধ্যমে তোমার বিষয়ে খোঁজ নিলাম। বন্ধু জিনের মাধ্যমে পুরোটা খোঁজ নিতে না পারলেও তোমার সমস্যার কথাটা জানতে পেরেছি। কি সমস্যা হুজুর? বলুন, আমার কি বড় ধরনের প্রবলেম? বিষয়টা তেমনই, কারণ তোমাকে ব্ল্যাক ম্যাজিক তথা কালো জাদু করা হয়েছে। কি? আমাকে কালো জাদু করা হয়েছে? হুজুর কি বলেন? আমাকে কে কালো জাদু করবে? জীবনে চলতে গেলে কত মানুষের সাথে তো কথা কাটাকাটি, ঝগড়াঝাটি, মারামারি হয়ে থাকে। এগুলোর জন্য অনেকে কালো জাদু করে। এছাড়াও শত্রুতার জেদে মানুষ কালো জাদু করে থাকে। তোমাকে কালো জাদু করে কিছু দুষ্ট খারাপ জিনকে পাঠানো হয়েছে। সেই জিনগুলো তোমার কাছে লাশ রূপে আসে, কথা বলে ভয় দেখায়। তোমার সাথে ঘটে যাওয়া সব উল্টোপাল্টা কাজ এই কালো জাদুর জন্য হচ্ছে। আমি আমার বন্ধু জিনের মাধ্যমে এটাও জেনেছি তোমাকে যে কালো জাদু করেছে সে তোমার পরিচিত ও প্রিয়জনের মধ্যেই কেউ। কিন্তু সে যে কে সেই সঠিকটা বলতে পারছি না, আমি জানি না, বলতে পারবো না। আমি যতটুকু জানি সেটা বললাম। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তেমন কবিরাজি করি না। তুমি বরং কোনো বড় হুজুর বা কবিরাজের কাছে যাও, কেমন? হুজুরের মুখে কথাগুলো শুনে মনে হচ্ছিল আকাশ থেকে বললাম, আমাকে কেউ কালো জাদু করেছে, তাও আবার আমার পরিচিত প্রিয়জনদের কেউ।
যাই হোক, হুজুরের কথায় ওনাকে সালাম জানিয়ে সেখান থেকে বাড়িতে চলে গেলাম। বাড়িতে আসার পর মা বাবাকে হুজুরের বলা সব কথাগুলো খুলে বললাম। মা বাবাকে বললাম আমাকে কালো জাদু করা হয়েছে। আমার কথায় মা বাবা একটু অবাক হলেন, কিন্তু বিশ্বাস করলেন না। উল্টো আমাকে বললেন, নিশাত বাবা কি বলিস, তোকে কে কালো জাদু করতে যাবে শুনি? তুই এখনো ছেলে মানুষ, তোর সাথে কার শত্রুতা থাকবে যে রেগে কালো জাদু করবে? আমি তো জানি না বাবা, বিশ্বাস করো। আমার কথা বিশ্বাস না হলে তোমরা নিজে হুজুরের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো, উনি তোমাদের সব বলবে। সত্যি নাকি? আচ্ছা, তোর কথা যদি সত্যি হয় তাহলে কাল যাব। যদিও আমি এসব জিনভূত বিশ্বাস করি না, তোর এমন সমস্যার জন্য ঠিকই যাব। যাই হোক, মা বাবার কথা শুনে একটু সান্ত্বনা পেয়ে রুমে চলে গেলাম। রোজ দিনের মতো সেদিনও কোনো সমস্যা হলো না। সমস্যা হলো রাতে, কিন্তু এবার আমার সাথে না, আমার মা বাবার সাথে। মা বাবা দুজনই সে রাতে একটা স্বপ্ন দেখলেন। মা বাবা দেখলেন একটা ভয়ঙ্কর অবয়ব মা বাবাকে বলছে, হুজুর বা কবিরাজের বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না, আমি হুকুমের গোলাম, আমি তোদের ছেলেকে নিয়ে যাবই, ওকে কোনোভাবেই বাঁচাতে পারবি না। এই স্বপ্নটা দেখার পর মা বাবা দুজনের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই মা বাবা একে অপরের সাথে কথা বলে জানতে পারে দুজনে ঠিক একই রকম স্বপ্ন দেখেছে। যাই হোক, স্বপ্নটা দেখার পর মা বাবা সেই রাতটা ভয়ে আর ঘুমাননি। পরের দিন সকালে মা বাবা দুজনে আমাকে বিষয়টা খুলে বললেন। ওদের কথা শুনে আমি বলি, এবার তো বিশ্বাস করছো আমার সাথে সত্যি এতদিন ভয়ানক ঘটনা ঘটেছে? হ্যাঁ বাবা, বিশ্বাস করেছি। আমি আজকে বিকেলে কোনো হুজুর বা কবিরাজের কাছে যাব, তুই কোনো চিন্তা করিস না। বাবার কথা একটু ভালো লাগলো, ভাবলাম সমস্যা বুঝি সমাধান হবে। বিকেলে বুঝি বাবা সত্যি কোনো কবিরাজ বা হুজুরের বাড়িতে যাবে, কিন্তু না, বিকেল হবার আগে আমাদের বাড়িতে একজন অপরিচিত লোক আসলেন। উনি আসায় বাবা জিজ্ঞেস করলেন, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আপনারা আমাকে চিনবেন না, আমি একজন কবিরাজ। আমি আপনাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনাদের বাড়িতে একটা অশুভ জিনের নজর পড়েছে। জিনটা আপনাদের ক্ষতি করতে চায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। আপনি কিভাবে জানলেন? আমরা তো কাল রাতেও ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কবিরাজ বলল, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের আর কোথাও যেতে হবে না, আমি এর সমাধান করছি। কবিরাজ আঙ্কেল, আমি একজন হুজুরের কাছে গিয়েছিলাম, উনি আমাকে বলেছে কেউ নাকি আমাকে কালো জাদু করেছে। আপনি একটু দেখুন তো বিষয়টা সত্যি কিনা। আমার কথায় কবিরাজ বেশ কিছুক্ষণ তার নিজের মতো করে কাজ করে আমাদের সবাইকে বললেন, কই, আমি তো এমন কিছু দেখছি না। আপনাদের ছেলে নিশাত তো ঠিক আছে, ওর কোনো সমস্যা নেই। আপনারা ভয় পান ওই দুষ্টু জিনটার কারণে, এসব নিয়ে আর ভয় পাবেন না। আমি কিছু কাজ করে দিচ্ছি, এখন থেকে আর সমস্যা হবে না। এই বলে কবিরাজ কিছু কাজ করে চলে গেলেন। আমি তো কিছুই বুঝলাম না, কোথা থেকে কবিরাজ এসে এসব কি বলল। আমি তো আমার সমস্যা বুঝি, তাই না? যাই হোক, কবিরাজ চলে যাওয়ায় বাবা আর অন্য হুজুর বা কবিরাজের কাছে গেলেন না। এভাবে কেটে গেল 3টা দিন। এই 3 দিনে বলতে গেলে কোনো ঘটনা ঘটেনি, ভালো ছিলাম। 3 দিন পর আমার সাথে শুরু হয় ঠিক আগের মতো ভয়ঙ্কর ঘটনা। আগেরকার মতো ওই লাশগুলো আমার কাছে এসে শুয়ে থাকে, কথা বলে। কবিরাজ তো বলেছিল আর সমস্যা হবে না, তাহলে আবার কেন? বিষয়টা কেমন সন্দেহজনক হওয়ায় আমি সেই দিন চিন্তা করি রাতের বেলা আমাদের মসজিদে ওই ইমাম হুজুরের কাছে আবার যাব। কিন্তু রাতের বেলা একা যাওয়া তো ঠিক হবে না, তাই সবুজকে ফোন দিয়ে বললাম আমার সাথে যেতে। কিন্তু সবুজের সমস্যা থাকায় সে যেতে রাজি হলো না। সবুজকে না পেয়ে জিসানকে বললাম, জিসান রাজি হলো। জিসান রাজি হওয়ায় সেই রাতে আমি ও জিসান রওনা করলাম ইমাম হুজুরের বাড়ির দিকে। বেশ কিছুক্ষণ পর দুজনে সেই হুজুরের বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম হুজুর বাড়িতে নেই, ওনার মেয়ের বাড়িতে বেড়াতে গেছে, ফিরবে 2 দিন পর। হুজুরকে না পেয়ে আমি ও জিসান আবারও বাড়ির দিকে ফিরছিলাম। হঠাৎ আমাদের সামনে দুটো সাপ দেখতে পেলাম। সাপ দুটো বেশ সুন্দর দেখতে। আমাদের সামনে সাপ, এই দেখে জিসান পাশে থাকা একটা লাঠি নিয়ে সাপ দুটোকে আঘাত করতে যাওয়ায় আমি বললাম, এই কি করিস, মারিস না, দেখিস না কত সুন্দর সাপ, ছেড়ে দে জিসান। জিসান বলল, তোর আবার কথা, সাপ কখনো সুন্দর হয় বলতো? আমার রাস্তা আটকে দাঁড়িয়েছে, থাক না, আমরা পাশ কাটিয়ে যাই। আরে আয় তো। এই বলে জিসানকে টেনে সাপ দুটোকে পাশ কাটিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে জিসানকে বললাম, জিসান তুই জানিস না রাতের বেলা জিনেরা সাপ রূপে ঘুরে বেড়ায়। এমনও তো হতে পারে ওগুলো সাপ না জিন। এমন তো হতে পারে ওগুলো সাপ না জিন, তোকে বলেছে তাই না? তাহলে যাই, আবারও ওদের কাছে গিয়ে বলি, জিন বাবা আমাকে একটা পরীর সাথে প্রেম করিয়ে দিন, যাই। ভালো মজা করতে পারিস। আচ্ছা, ওই তো তোর বাড়ি চলে আসছে, বাড়িতে যা, কাল দেখা হবে। আমার কথা জিসান আমাকে বাই বলে বাড়িতে চলে গেল। এদিকে আমি সেখানে দেরি না করে বাড়িতে চলে গেলাম। এভাবে কেটে গেল আরও 2টা দিন। এই 2 দিনে আমার সাথে একই রকম ভয়ের ঘটনা ঘটায় আমি আবারও সেই বিকেলে ইমাম হুজুরের কাছে যাই। আমি ইমাম হুজুরের কাছে গিয়ে ওনাকে সব ঘটনা খুলে বলি। আমার কথা শুনে ইমাম হুজুর আমাকে বলেন, তুমি একটা কাজ করো, তুমি তোমার মা বাবাকে নিয়ে আমার সাথে দেখা করো, কেমন? হুজুরের কথায় আর কথা না বাড়িয়ে সোজা বাড়িতে চলে গেলাম।
আর অনেক অনুরোধ করে মা বাবাকে রাজি করিয়ে সে ইমাম হুজুরের কাছে নিয়ে আসলাম। আমি, মা বাবা সবাই হুজুরের বাড়িতে। আমরা সেখানে যাওয়ায় হুজুর বাবাকে উদ্দেশ্য করে বললেন, আপনি ওর বাবা? হ্যাঁ হুজুর, আমরাই ওর বাবা মা। আপনারা কি জানেন আপনাদের ছেলের পরিস্থিতি ভালো না? ও দিন দিন মৃত্যুর মুখে ঢলে পড়ছে। কি বলেন হুজুর? কিন্তু কেন? আপনার ছেলেকে তো আমি আগেও বলেছি ওর ওপর কালো জাদু করা হয়েছে। ওকে আপনাদের বলেনি? হ্যাঁ বলেছিল, কিন্তু বিশ্বাস করিনি। পরে আবার একজন কবিরাজ এসেছিল আমাদের বাড়িতে। ওই কবিরাজ তো আবার বলেছিল নিশাদকে কোনো কালো জাদু করা হয়নি, ও ঠিক আছে। একটা খারাপ জিনের নজর নাকি পড়েছে আমাদের ওপর। হুজুর বলল, আপনাদের বাড়িতে কবিরাজ আসছিল বুঝি? হ্যাঁ, একজন কবিরাজ এসেছিল। না, ও কোনো কবিরাজ নয়। মানে কবিরাজ নন তাহলে কে উনি? আপনার ছেলে কিছুক্ষণ আগে আমার কাছে আসছিল। আমি ওকে বলেছি আপনাদের ডেকে নিয়ে আসতে। ও আপনাদের ডাকতে গেছে। এই ফাঁকে আমি আমার বন্ধু জিনের মাধ্যমে খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি সেটা শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন। কি বলেন হুজুর? আসলে ব্যাপারটা কি খুলে বলুন তো। আপনারা যাকে কবিরাজ ভেবেছেন, যে কবিরাজ সেজে আপনাদের বাড়িতে এসেছিল, সে কোনো কবিরাজ নয়। সে আসলে একটা জিন। কি? উনি জিন? কথাটা বলে উঠলাম আমরা সবাই। হ্যাঁ, ও কোনো মানুষ নয়, ও জিন। আর ও সেই জিন যে নিশাদকে ভয় দেখায়, লাশ রূপে ওর পাশে এসে শুয়ে থাকে। কিন্তু ও এমনটা কেন করলো? কারণ আপনারা যেন অন্য কোনো হুজুর বা কবিরাজের কাছে গিয়ে সত্যিটা জানাতে না পারেন। নিশাদকে কালো জাদু করা হয়েছে, তাই বুদ্ধি করে সে জিনটাই মানুষের রূপে কবিরাজ সেজে এসেছে। আপনাদের আগেও বলেছি, এখনও বলি, নিশাদের অবস্থা ভালো না। ওই পিশাচ জিনটাকে চুক্তি করে পাঠানো হয়েছে, ও ওর কাজ করেই ছাড়বে। চুক্তি মানে? এটা তো বুঝলাম না। চুক্তি মানে ধরুন আমি আপনাকে টাকা দিলাম আর বললাম একজনকে মেরে ফেলতে। আপনি টাকার বিনিময়ে ওকে মেরে ফেললেন। বিষয়টা তেমনই। যে কালো জাদু করেছে সে কোনো খারাপ তান্ত্রিককে টাকা দিয়েছে। এখন সেই তান্ত্রিক ছাগল বা গরু বলি দিয়ে একটা খারাপ জিনকে চুক্তি করেছে। জিনটা সে ছাগল বা গরুটা খাবে, আর তান্ত্রিক যা বলবে তাই করবে। এখন নিষাদের ওপর ওই খারাপ জিনটাকে চালান করা হয়েছে। ওই জিন নিষাদকে না মেরে যাবে না। নিষাদ দেখবেন আস্তে আস্তে শুকিয়ে যাবে, খেতে পারবে না, নানা রকম রোগ হবে, আর আস্তে আস্তে ওই জিন ওকে মেরে ফেলবে। তার চেয়ে ভালো এখনই কোনো ভালো হুজুর বা কবিরাজের কাছে ওকে নিয়ে যান। হুজুর, আপনার কথাগুলো শুনে মাথা ঘুরছে আমার। আমার ছেলেটার ওপর কে কালো জাদু করলো? সে ব্যক্তির নাম তো বলতে পারবো না, তবে এটা বলতে পারি সেটা আপনার বা আপনার ছেলের পরিচিত প্রিয়জনদের মধ্যে কেউ। হুজুর, আপনি কি পারবেন নিশাদের চিকিৎসা করতে? না, আমি তো পারবো না। আপনারা আমার চেয়ে বড় কোনো হুজুর বা কবিরাজের কাছে চিকিৎসা নিন। মনে রাখবেন, ওই তান্ত্রিক নিষাদের ওপর যে জিন চালান করেছে সেটা অনেক শক্তিশালী। তাই করব হুজুর। আমার একটা মাত্র ছেলে, ওর কিছু হলে আমরা বাঁচবো কাকে নিয়ে? আমারই ভুল ছিল, আমার ছেলের কথা আগে বিশ্বাস করিনি। ওকে পাগল বলেছি, মাথায় সমস্যা আছে বলেছি, কত কথা শুনিয়েছি। হুজুর বলল, এখন তো বিশ্বাস হলো, এখন আপনারা চলে যান, আর কালকে ভালো কোনো হুজুর কবিরাজকে আপনাদের বাসায় নিয়ে আসুন। হুজুরের কথায় মা, বাবা ও আমি বাড়িতে চলে যাই। রাতে আমার সাথে ভয়ের ঘটনা ঘটে। এই বিষয়টা আগে বাবা মা বিশ্বাস না করলেও এখন করে। তাই সেই রাতটা বাবা আমার সাথে ঘুমালেন। বাবা আমার সাথে থাকায় আমার সাথে সেই রাতে কিছু ঘটল না। পরের দিন সকালে বাবা অনেক খোঁজাখুঁজি করে একজন কবিরাজকে আমাদের বাড়িতে নিয়ে আসলেন। কবিরাজ আমাদের বাড়িতে এসে আমাকে দেখে বলে উঠলেন, সর্বনাশ, এর অবস্থা তো ভালো না, খুব খারাপ একটা জিন ওর পিছনে লেগেছে। আপনার ছেলেকে তো কালো জাদু করা হয়েছে। বাবা বলল, সেই জন্যই আপনাকে নিয়ে আসছি কবিরাজ সাহেব, আপনি দেখুন না কিছু করতে পারেন কিনা। আচ্ছা, আপনারা শান্ত হন, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। এই বলে সেই কবিরাজ আমার রুমের মধ্যে রুকিয়া শুরু করলেন। গোল একটা বৃত্ত এঁকে ওখানে কি কি যেন পড়ে সেই জিনটাকে হাজির করলেন, যে জিনটা লাশ রূপে আমার কাছে আসে। তো জিনটা এসে রাগে কবিরাজকে বলে ওঠে, আমাকে কে ডাকছিস? মরতে চাস নাকি? বাঁচতে চাস তো আমাকে ডিস্টার্ব করিস না, যেতে দে। কবিরাজ বলল, যা, যেতে দেব। তার আগে বলতো, তোকে এখানে কে পাঠিয়েছে, আর নিষাদকে বা কে কালো জাদু করেছে? আমার মুখ থেকে কথা বার করা কি এত সোজা? আমি চুক্তিতে এখানে আসছি, আমাকে খুশি করে এখানে পাঠানো হয়েছে। এসব বিষয়ে আর একটা কথা বলবো না। না বললে তো তোকে যেতে দিব না। কবিরাজের কথায় সে জিনটা হা হা করে হাসতে হাসতে বললেন, যেতে দিবি না? এই কথাটা বলে আমাদের সামনে সেই জিন কবিরাজের গালে ঠাস করে একটা থাপ্পড় দিলেন। থাপ্পড়টা এত জোরে দিলেন যে কবিরাজ 2-3 হাত দূরে গিয়ে ছিটকে পড়লেন। কবিরাজ ছিটকে পড়ায় জিনটা সেখান থেকে চলে গেল। এদিকে কবিরাজ উঠে বাবাকে উদ্দেশ্য করে বললেন, দেখুন, আমি এই কাজটা করতে পারবো না। জিনটা আমার থেকে অনেক বেশি শক্তিশালী। তবে আমার পরিচিত একটা বড় কবিরাজ আছে, উনি আমার ওস্তাদ, উনি এই কাজটা করতে পারবে। আমি ওনার ঠিকানা আপনাকে দিয়ে যাচ্ছি। আর একটা কথা, আমি এই জিনের মোকাবেলা করতে পারবো না ঠিকই, তবে আমি এই ইঙ্গিত পেয়েছি নিশাদকে কালো জাদু করেছে ওর বন্ধুদের মধ্যে কেউ, নয়তো আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ। এই কথাটা বলে কবিরাজ চলে গেলেন। এদিকে আমরা পড়লাম চিন্তায়। আমার কোনো বন্ধু আমাকে কালো জাদু করতে যাবে কেন? জিসান ও সবুজ তো আমার ভালো বন্ধু।
এদিকে মা তখনই বলে উঠল, আমার একটা বিষয় সন্দেহ হচ্ছে। নিশাতের বাবা, তোমার কি মনে আছে তোমার ভাইয়ের বউ মানে নিশাতের চাচির সাথে কিছুদিন আগে ঝগড়া লেগেছিল? তখন উনি কি বলেছে? হ্যাঁ তাই তো, ওই মহিলার ব্যবহার আমার একদমই পছন্দ না। এই কাজটা ওনারও হতে পারে। বাবা কে করেছে সেটা বড় কবিরাজি বলে দেবে। তুমি ওনার সাথে যোগাযোগ করো। ঠিক আছে, তাই করব। কালকে আমি ওই বড় কবিরাজের কাছে যাব। এদিকে দুদিন ধরে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি না, কোথাও ঘুরতেও যেতে পারি না। তাই বন্ধু জিসান ও সবুজকে ফোন দিয়ে বললাম দেখা করতে। আমার কথা জিসান না আসলেও সবুজ আমার সাথে দেখা করতে আসলো। এদিকে সবুজের সাথে দেখা হওয়ায় ও বলল, কি রে নিশাত, কি খবর তোর? তেমন কথাও বলিস না, তা তোর কি খবর? ভালো না, আমাকে কেউ নাকি কালো জাদু করেছে। কি বলিস, কালো জাদু করেছে? কি বলল? আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছেন। তাছাড়া আরেকজন কবিরাজ এসে উনিও এই কথা বলেছে। কে করেছে সেটা কি বলেছে? নাম বলেনি, কিন্তু বলেছে আমার বন্ধুদের মধ্যে কেউ একজন, নইলে আমার আত্মীয়দের মধ্যে কেউ। আমাদের বন্ধুদের মধ্যে যদি হয় তাহলে তো তুই জানিস কে করেছে। কে করবে? কবিরাজ তো নাম বলেনি। নাম বলতে হবে কেন, বুঝে নে। কার সাথে তোর ঝগড়া হয়, মারামারি হয়? কার কথা বলিস তুই? কে আবার, বলা তো ঠিক না, তবুও বলছি। ওটা জিসানও হতে পারে। জিসান হতে পারে। কবিরাজ যেহেতু নাম বলেনি, তার মানে পুরোপুরি ওর দোষ দিতে পারি না। তবে কবিরাজ ওর নাম বলবে, দেখে নিস। তা তো জানি না ভাই। আমার মা বাবা আবার আমার চাচিকেও সন্দেহ করছে। ও, তোর চাচিও সন্দেহের মধ্যে আছে? কাল বড় কবিরাজ আসুক, উনি এসে দেখি কি বলে। ঠিক আছে, তাই কর। আচ্ছা তাহলে ভালো থাকিস, বাইরে থাকা যাবে না, বাড়িতে যেতে হবে। এই বলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরের দিন বাবা সেই বড় কবিরাজকে নিয়ে আসলেন। বড় কবিরাজ এসে আমাকে দেখে উনিও কনফার্ম করলেন কেউ না কেউ আমার ওপর কালো জাদু করেছে। এদিকে বড় কবিরাজের কথা শুনে বাবা বললেন, কবিরাজ সাহেব, এর আগেও দুজন বলেছে নিশাতের ওপর কালো জাদু করেছে, আপনিও তাই বললেন। আপনি তো বলেন কে করেছে। কবিরাজ বলল, সেটা বলতে পারবো না, কারণ ওই জিনটা খুব শক্তিশালী। আমি নিশাতের চিকিৎসা করতে পারবো, কিন্তু কে করেছে এ বিষয়ে কোনো খবর দিতে পারিনি, দুঃখিত। তাহলে আমরা কেমনে বুঝবো অপরাধীকে? সেজন্য মাফ চাইলাম। আমি আপনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যাই আর নিশাতকে চিকিৎসা করি। আশা করি নিশাত সুস্থ হয়ে উঠবে। আজকের পর আর কোনো সমস্যা হবে না। এ বলে কবিরাজ আমাকে চিকিৎসা করে কিছু নিয়ম বলে চলে গেলেন। এদিকে কবিরাজ চলে যাওয়ার 3 দিন আমি সুস্থ ছিলাম। আমার সাথে কোনো ঘটনা ঘটেনি। 3 দিন পর আবার আমার সাথে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে, কিন্তু এবার আগের থেকেও ভয়ঙ্করভাবে। আমাকে ওই জিনটা কষ্ট দিত, আঘাত করত। ওই জিনের অত্যাচারে দিন দিন আমার শরীর শুকাতে থাকে। কোনো কিছু খেতে পারি না, মাঝে মাঝে রক্ত বমি করি। নিজের শরীরের কন্ট্রোল যেন আমার নিজের কাছে নেই। ওই জিনটা আমাকে ভয় দেখানোর পাশাপাশি আমার শরীরে ভর করত। জিনটা আমার শরীরে ভর করতে নানা রকম পাগলামি বকাঝকা করত। এসব দেখে আমার গার্লফ্রেন্ড নাসরিন আমাকে ছেড়ে চলে গেল, ব্রেকআপ করলো আমার সাথে। এমনিতেই ছিলাম শারীরিক একটা অশান্তি, দুঃখ কষ্টের মধ্যে। তার উপর গার্লফ্রেন্ডও ব্রেকআপ করে ফেললো। দুঃখ আর কষ্টের সময় যে পাশে থাকে না, সে কি করে প্রকৃত প্রেমিক হতে পারে? ওই জিনের অত্যাচারে দিন দিন মৃত্যুর দিকে এগোতে লাগলাম। শরীরে হাঁটাচলা করার মতো শক্তি পেতাম না। সারাদিন রুমে শুয়ে থাকতাম। নিজের ছেলের এমন অবস্থা কোন মা বাবা দেখতে পারে? তাই পাগলের মতো এদিক সেদিক বাবা খোঁজ নিতে থাকে, কোনো ভালো হুজুর কবিরাজের সন্ধান পাওয়া যায় কিনা। শেষমেশ কি হয়, সব কবিরাজি এসে ওই একই কথা বলে। সবাই এসে আমাকে দেখে চিকিৎসা করে, কিন্তু 2-1 দিন পর আবার সে ভয়ানক কাহিনী শুরু হয়। আমার শরীরের অবস্থা ভালো না দেখে আমাকে আবারও হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কিছুদিন থাকার পরও শরীরে কোনো উন্নতি না হওয়ায় মা বাবা আমাকে আবারও বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার পর এভাবেই 2-1 দিন কেটে যায়। 2 দিন পর আমাদের বাড়িতে একজন হুজুর আসেন। ওনাকে দেখে বাবা বললেন, আসসালামু আলাইকুম, কে আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমাকে চিনবেন না? আসলে আমাকে বড় হুজুর পাঠিয়েছে। মনে আছে কিছুদিন আগে একজন বড় কবিরাজকে নিয়ে আসছেন আপনার ছেলের চিকিৎসা করতে? আসলে উনি আপনার ছেলের চিকিৎসা করার পরও তো নিশাদের সমস্যা হয়, তাই না? তাই উনি লজ্জায় আপনাদের কাছে আসতে পারেনি। উনি আমার বন্ধু, আমিও একজন কবিরাজ বলতে পারেন। তবে আমি কালো জাদু স্পেশালিস্ট। কালো জাদুর বিষয়ে কোনো সমস্যা হলে আমি সমাধান করতে পারি ভালো। সবাই তো একই কথা বলে। ছেলেটা দিন দিন মৃত্যুর মুখে ঢলে পড়ছে। দেখুন, আপনি আসছেন, দেখুন ওকে, দেখেন কোনো কিছু করতে পারেন কিনা। বাবার কথায় ওই হুজুর আমার কাছে এসে আমাকে দেখলেন আর আমার সাথে কি কি ঘটে সব ঘটনা শুনলেন। সব শুনে ওই হুজুর বাবাকে বললেন, আপনার ছেলের অবস্থা তো ভালো না, খুব খারাপ। তবে আমি ওর চিকিৎসা করতে পারবো ইনশাল্লাহ, ও সুস্থ হবে। কিন্তু একটা শর্তে আমি ওর চিকিৎসা করাবো, ভালো করব। বাবা বলল, সত্যি আপনি ওকে সুস্থ করতে পারবেন? বলেন আপনার কি শর্ত? হুজুর বলল, আমার একটা মেয়ে আছে। আপনার ছেলে সুস্থ হলে আমার মেয়েটার সাথে বিয়ে দিতে হবে। যদি আমার শর্তে রাজি হন তাহলে আমি ওর চিকিৎসা করিয়ে ওকে সুস্থ করব।
বাবা বলল, এটা কেমন শর্ত? আর আপনার মেয়ের সাথে আমার মেয়ের বিয়ে মানে? আপনার মেয়ে কি আমার ছেলেকে দেখেছে নাকি? হুজুর বলল, হ্যাঁ দেখেছে। আপনারা জানেন না হয়তো, আমার মেয়ে আপনার ছেলের সাথে একই কলেজে পড়ে। আমার মেয়ে আপনার ছেলেকে মনে মনে পছন্দ করে, কিন্তু কখনো বলেনি। এখন বলেন, আপনি কি আমার শর্তে রাজি? বাবা বলল, যদি আমার ছেলে পুরোপুরি সুস্থ হয় তাহলে আপনাকে কথা দিলাম আপনার মেয়ের সাথে নিশাদের বিয়ে দেব। ছেলেকে হারানোর চেয়ে সুস্থ করে আপনার মেয়ের সাথে বিয়ে দেওয়া ভালো। তাহলে আমি কাজ শুরু করি। আমার সাথে খুব শক্তিশালী একটা জিন থাকে, আমি ওর মাধ্যমে সব খবর জানতে পারি। হুজুর, আমার একটা কথা আছে। আগের সব হুজুর কবিরাজ ব্যর্থ হয়েছে। নিশাদকে কে কালো জাদু করেছে তার নাম বলতে। আপনি কি জানেন ওকে কে কালো জাদু করেছে? অবশ্যই জানি। শুনবেন কে কালো জাদু করেছে? অবশ্যই, বলেন বলেন। হুজুর বলল, কথাটা শুনে তার ওপর ভীষণ রাগ হবে, কিন্তু আমি কিছু না বলা পর্যন্ত ওদের কিছু বলবেন না। ঠিক আছে, বলুন, কে আমার ছেলেকে কালো জাদু করেছে? আপনার ছেলেকে কালো জাদু করেছে আপনার ভাইয়ের বউ, মানে নিশাদের চাচি। শুধু তাই নয়, নিশাদের ওপর আরও কালো জাদু করেছে ওর বন্ধু। কোন বন্ধু সেটা নিশাদ 2-1 দিন গেলে বুঝে যাবে। ওকে একজন নয়, 2জন কালো জাদু করেছে। 2জন কালো জাদু করায় আগের হুজুর বা কবিরাজ কেউ আসল ঘটনা খুঁজে বের করতে পারেনি। নিশাদকে কে কালো জাদু করেছে তার নাম বলতে পারেনি। কি? 2জন আমার ছেলেকে কালো জাদু করেছে? বলে উঠল বাবা। এদিকে আমিও অবাক, আমার চাচি ছাড়াও আমার বন্ধুও আমাকে কালো জাদু করেছে। এদিকে বাড়িতে আসা সেই হুজুর বলল, অবাক হওয়ার কিছু নেই, আর এখন এসব ভাবার সময় নয়। নিশাদকে বাঁচাতে হবে। আমি নিশাদ ও আপনাদের বাড়িতে কিছু কাজ করে দিয়ে যাই। আশা করি আজকের পর আর কোনো সমস্যা হবে না। এতে কি কাজ হবে? আগেরবারও অনেক হুজুর কবিরাজ এমন করে কাজ করেছিল, তাতে তো কোনো লাভ হয়নি। 2-3 দিন পর আবারও সমস্যা শুরু হয়েছে। হুজুর বলল, আগে যা হয়েছে হয়েছে, আগের কথা বাদ দেন। জিনের মোকাবেলা করবে জিন। আপনার ছেলের পেছনে যে 2টো জিন লেগেছে, ওই 2টার সাথে যুদ্ধ করবে আমার সাথে থাকা জিন। আশা করি সমস্যা হবে সমাধান, ইনশাল্লাহ। তাই যেন হয়। কিন্তু মনে রাখবেন, আমি আজ নিশাদের চিকিৎসা করে চলে যাচ্ছি ঠিকই, আবার 7 দিন পর আসবো, আর 7 দিন পর আমার মেয়ের সাথে নিশাদের বিয়ে হবে। এই বলে হুজুর আমাদের বাড়ি থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর চলে যাওয়ার পর এক এক করে 3 দিন চলে যায়। এই 3 দিনে আমার সাথে কোনো সমস্যা হয় না, আর আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকি। আগের থেকে শরীরটা বেশ ভালো, হাঁটাচলা করতে পারি। তাই চিন্তা করলাম বন্ধুদের সাথে দেখা করব। আমার জানা দরকার আমার সাথে বিশ্বাসঘাতকতা কে করলো। এই ভেবে বাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছিলাম। তখনই রাস্তায় জিসানের সাথে দেখা হলো। ওর সাথে দেখা হতেই আমি বেশ রেগেমেগে ওর দিকে তাকালাম, কারণ আমার সন্দেহ হয় এই কাজটা জিসান করতে পারে। এদিকে আমার সাথে জিসানের দেখা হওয়ায় ও বলল, কিরে নিশাদ, বন্ধু কই যাস? তোর শরীরের কি খবর? ওই মুখে আমাকে বন্ধু বলবি না। কি করলি আমার সাথে এমনটা? কি করলাম? আমি তো কিছু করিনি। কিছু করিসনি তাই না? জানিস, 3 দিন আগে একজন হুজুরের মাধ্যমে জানতে পারি আমাকে কালো জাদু করা হয়েছে। আর কার নাম বলেছে জানিস? বন্ধুদের। আমার বন্ধুরাই নাকি আমাকে কালো জাদু করেছে। আমার বন্ধু তো তুই আর সবুজ ছাড়া কেউই নেই। ও এই কথা? আয় আমার সাথে। আমি কোথায় যাব? আয় না, আয় বলছি। এ বলে আমার হাত ধরে জিসান এক জায়গায় নিয়ে গেলেন। সেখানে গিয়ে জিসান বলল, দেখ ওদের চিনতে পারিস কিনা দেখ তো। আরে ওটা সবুজ না? ও কোন মেয়েকে নিয়ে বসে আছে? দেখ, ভালো করে দেখ, ওটা আর কেউ না, তোর গার্লফ্রেন্ড নাসরিন। আমি এটা কি দেখছি? ওরা 2জন একসাথে মানে? মানে বুঝিস না? মানে সবুজ তোর গার্লফ্রেন্ডকে পছন্দ করে, নাসরিনকে ভুলভাল বুঝিয়ে রিলেশনে গেছে, আর সবুজই তোকে কালো জাদু করেছে। জিসানের কথায় মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কি হলো? সন্দেহ করেছে কাকে আর ভিলেনকে? আমি ভেবেছিলাম জিসান আমাকে কালো জাদু করেছে, কারণ মাঝে মধ্যে ওর সাথে ঝগড়া ও মারামারি লাগতো তাই। কিন্তু সবুজ তো আমার সাথে কখনো ঝামেলা করেনি, খুব শান্ত ছিল। সেই সবুজ শেষমেশ কিনা এরকম একটা ঘটনা ঘটালো। কিন্তু সবুজ কেন এসব করলো সেটা জানতে 1 পা 2 পা করে এগিয়ে যেতে লাগলাম ওদের কাছে। আমি ওদের কাছে যেতে ওরা 2জনে চমকে উঠল। সবুজ বলল, নিশাত তুই? ওর কথা শুনে কোনো কথা না বলে ওর দিকে রেগে তাকিয়ে রইলাম। এদিকে আমাকে রেগে তাকাতে দেখে সবুজ বলল, না মানে ঘুরতে আসছি। কলেজের শেষে ভাবলাম নাসরিন ও আমি 2জনে একটু ঘোরাফেরা করি, তাই এখানে বসে আছি। ওর কথাগুলো শুনে কোনো কথা না বলে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললাম, এই তোর বন্ধুত্ব? এদিকে তখনই নাসরিন বলে উঠল, নিশাত, মানে তুমি যেটা ভাবছো সেটা, বিষয়টা এমন নয়। নাসরিনের কথা শুনে ওর গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললাম, তুমি চুপ করো। এই জন্য আমার সাথে ব্রেকআপ করেছিলা? তোমার মতো বেয়াদব মেয়ে আমি জীবনও দেখিনি। আমি মৃত্যু মুখ থেকে ফিরে আসছি, খুব কষ্টে ছিলাম। কষ্টের সময় আমার পাশে না থেকে উল্টো ব্রেকআপ করে আমারই বন্ধু সবুজের সাথে রিলেশনে আসছো। ভালোই হয়েছে। 4 দিন পর আমার বিয়ে। এসো, বিয়ে খেয়ে যেও আমার। কি, তোমার বিয়ে? হ্যাঁ বিয়ে। এখন চোখের সামনে থেকে চলে যাও, নইলে আবারও হাত উঠে যাবে। আমার কথা নাসরিন সেখান থেকে চলে গেল। এদিকে আমি সবুজকে বললাম, কেন কেন করলি এমনটা? তুই না আমার বন্ধু। বন্ধু হয়ে বন্ধুকে কালো জাদু করতে পারলি? কই, আমি তো কালো জাদু করিনি। অনেক হয়েছে, দয়া করে অভিনয় বন্ধ কর।
বল তাড়াতাড়ি, কেন করলি? আসলে সবই তো জেনে গেছিস, এখন আর কিছু লুকাবো না। কি করব বল? তুই, আমি, জিসান তিনজনই ভালো বন্ধু। নাসরিনও আমাদের সাথে পড়ে। তোরা ভালো করে জানতি নাসরিন আমার ক্রাশ, ওকে পছন্দ করি। এত কিছু জেনেও নিশাদ তুই নাসরিনের সাথে রিলেশনে গেলি। তোদের দুজনের রিলেশন হবার পর আমি ভেতরে ভেতরে খুব জ্বলছিলাম। আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করি তোদের দুজনের রিলেশন আমি রাখবো না। তাই এক তান্ত্রিকের কাছে গিয়ে কালো জাদু করেছি, সবই নাসরিনকে আপন করে পেতে। চলে যা আমার চোখের সামনে থেকে, তোর মুখ দেখতে চাই না। আজকের পর থেকে না তুই আমার সাথে যোগাযোগ রাখবি না আমি। আমাকে রেগে কথা বলতে দেখে সবুজ মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। এদিকে তখন জিসানকে বললাম, জিসান বন্ধু মাফ কর আমায়, কিছু মনে করিস না, আমি তোকে ভুল বুঝেছিলাম। আমি আসল বন্ধু চিনতে পারিনি। আমি রাগী হতে পারি, কিন্তু আমার মনে কোনো হিংসা অহংকার নেই। আমি তো বন্ধুত্ব তার মানে বুঝি। জিসান বলল, নিশাদ মন খারাপ করিস না, বাড়িতে চলে যা। আর সত্যি কি 4 দিন পর তোর বিয়ে? হ্যাঁ, এটাই সত্যি হবে হয়তো, কারণ আমি যে হুজুরের উসিলায় সুস্থ হচ্ছি, ওই হুজুর আমার বাবাকে শর্ত দিয়েছে আমি সুস্থ হলে ওনার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে। কি বলিস? তুই কি ওই মেয়েটাকে দেখেছিস? না, দেখিনি। তবে মেয়েটা নাকি আমাদের কলেজে পড়ে। আমাকে নাকি দেখেছে। সেটা যাই হোক, বাদ দে সব। বিয়ের দিন দেখব। আর আমার বিয়েটা কবে হবে তোকে জানাবো, আসিস কিন্তু। ঠিক আছে, চল এবার বাড়ি চল। জিসানের কথায় বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর সামনের দিনগুলো ভালো যেতে লাগলো। আগের মতো আর ভয় পাই না, কোনো ভয়ঙ্কর ঘটনাও ঘটে না। আমি সুস্থ হতে থাকি। এভাবে দেখতে দেখতে কেটে যায় 7টা দিন। 7 দিন পর ওই হুজুর আমাদের বাড়িতে আসে। এসে আমাকে বলে, কি বাবা, এখন শরীর কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো, আগের থেকে অনেকটা ভালো। বাবা বলল, আমি তো ভাবতেই পারিনি আমার ছেলেটা আবার সুস্থ হবে, স্বাভাবিক হবে। আল্লাহ রহমতে সুস্থ তো আছে, তাই না? তাহলে এখন আমাকে দেয়া কথা রাখুন, আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ের দিন। হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম আমার ছেলে সুস্থ হলে আপনার মেয়ের সাথে বিয়ে দেব। আমি আমার কথা রাখলাম। বলুন কখন কোন সময় বিয়ে হবে? কবে আবার কি? আজকে রাতে ঘরোয়াভাবে বিয়েটা হবে। আমি, আমার স্ত্রী আর আমার 2টা মেয়ে। এক মেয়ে যার সাথে নিশাদের আজ বিয়ে হবে, আরেকটা মেয়ে ছোট। আমরা এই 4 জন আপনাদের বাড়িতে আসব। এখানেই বিয়ে হবে। আসলে আমাদের বাড়ির সাথে লাগানো অনেক বাড়ি, ওখানে বিয়ে হলে অনেকে জেনে যাবে। আমি চাই সবাই এদের বিয়ের কথাটা দেরিতে জানুক। আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে আমাদের বাড়িতে বিয়ে হবে। তাহলে এখন উঠি, সন্ধ্যায় দেখা হবে ইনশাল্লাহ। এ বলে উনি চলে গেলেন। রাতে আমার বিয়ে, তাই মা, বাবা ও আমি বিয়ের প্রস্তুতি নিতে অপেক্ষা করছিলাম। এভাবে কিছুক্ষণ কেটে গেল। বিয়ের উপলক্ষে বন্ধু জিসানও আমার বাড়িতে এসে উপস্থিত। এদিকে সন্ধ্যা ঘনিয়ে রাত হলো। কথা মতো রাতে ওই হুজুর ওনার 2 মেয়ে ও ওনার স্ত্রীকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলেন। ওনারা চলে আসার পর বাবা বিয়ের সব আয়োজন করলেন। কিছুক্ষণ পর ওই হুজুরের মেয়ের সাথে আমার বিয়ে হলো। বিয়ে শেষে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষে হুজুর, মানে যিনি আমার সম্পর্কে শ্বশুর ও শাশুড়ি, ওনারা ওদের বাড়িতে চলে গেলেন। এতদিন রিলেশন করেছিলাম অন্য মেয়ের সাথে, আজ বিয়ে করলাম অন্য আরেকটা মেয়েকে। মেয়েটাকে এখনো দেখিনি, নামও জানি না, কিন্তু এখন তো ও আমার বিয়ে করাবো। তাই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আজ আমাদের বিয়ে হলো, কিন্তু দেখুন না আমি এখনো আপনার নাম জানি না। নাম কি আপনার? আমাকে তুমি করে বলেন, নিজের বউকে কেউ আপনি করে বলে নাকি? আমার নাম মণি। ওহ মণি, সুন্দর নাম। আচ্ছা মণি, তুমি নাকি আমাকে আগে থেকে চিনতে, শুনলাম পছন্দ করো। হ্যাঁ, তোমাকে কলেজে অনেকবার দেখেছি। আমি তোমাকে চিনলেও তুমি আমাকে চিনতে না। ও ভালো। দেখো মণি, তোমাকে আগে কখনো দেখিনি, আজ বিয়ের পর দেখলাম, তোমার সম্পর্কে জানলাম। বুঝুই তো, হুট করে তো তোমাকে মনে জায়গা দিতে পারবো না, আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর একটা কথা শোনেন, এখন থেকে সাবধানে চলবেন। আপনাকে তো কালো জাদু করেছে, বাবার মুখে শুনেছিলাম। সাবধানে থাকবেন, যেন ওরা আবার তোমার ক্ষতি করতে না পারে। থাকবো, তোমাকে টেনশন করতে হবে না। আমাদের কথার মাঝে মা রুমে আসলেন, এসে মনির সাথে কথা বলতে লাগলেন। যাই হোক, বিয়েতে হলো। এভাবে মনি আর আমার সংসার, আমাদের দিনকাল চলতে লাগলো ভালোই। আমার উপর আর কোনো সমস্যা হয় না। আমি রাতে আর ওই ভয়ঙ্কর কোনো অবয়বকে দেখি না। এভাবে বেশ কয়েকদিন কেটে যাবার পর আমি পুরোপুরি সুস্থ হই। সুস্থ অবস্থায় কিছুদিন চলার পর এক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই আমি দেখি আমার পায়ের কাছে কে যেন বসে আছে। আসলে মানুষের মতো যে কিছু একটা, সেটা কিন্তু না, ছায়ার মতো কিছু একটা। আমি ঘুম থেকে জেগে যাওয়ায় ওই ছায়ার মতো অবয়বটা দ্রুত সেখান থেকে চলে গেল। এটা আমি কি দেখলাম? আমার কি চোখের ভুল ছিল নাকি? পাশে আমার বৌমণি শুয়ে আছে। একবার ভাবলাম মনিকে কি ডাকবো, আরেকবার না থাক, ও আবার শুনে যদি ভয় পায়। এই ভেবে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। সত্যি ঘুমাইনি, মিছিমিছি চোখ বন্ধ করেছিলাম। ভাবলাম কিছু দেখতে পাই কিনা, কিন্তু না, এবার আমি কিছুই দেখতে পেলাম না। কিছু দেখতে না পেরে ঘুমিয়ে পড়লাম। আর সকালে ঘুম থেকে উঠে বাবাকে সব ঘটনা খুলে বললাম। আমার মুখে কথাটা শুনে বাবা বলল, আবার ঘটনা শুরু হলো নাকি? তোর শ্বশুর তো বলেছিল তোর সাথে আর কিছু ঘটবে না, তাহলে রাতে ওই কালো ছায়াটাকে দেখলি কিভাবে? তা তো জানি না বাবা। আচ্ছা একটা কাজ করি, আমি বরং আমার শ্বশুরের কাছে যাই, ওনার কাছে গিয়ে সব খুলে বলি, দেখি উনি কি বলে। ঠিক আছে, তাই কর। বাবার কথায় আমি রওনা করলাম মনির বাবা মানে আমার শ্বশুর বাড়ির দিকে। বেশ কিছুক্ষণ পর শ্বশুর বাড়িতে পৌঁছে শ্বশুরকে সব খুলে বললাম। ওনাকে বললাম,
আমি তো গতরাতে একটা কালো ছায়া দেখেছি, আমার পায়ের কাছে বসে আছে। আমি জেগে যাওয়ায় ওই ছায়াটি দ্রুত চলে গেল। আমার কথাগুলো শুনে শ্বশুর বাবা বললেন, দেখো বাবা, এতে ভয়ের কিছু নেই। যতক্ষণ না দেখবা সশরীরে কোনো অবয়ব তোমার সামনে আসে, ততক্ষণ পর্যন্ত ভয় পাবা না। আর একটা কথা, আমার সাথে থাকা জিনকে মাঝে মধ্যে আমি তোমার কাছে পাঠাই তোমাদের দেখে আসতে, কোনো সমস্যা হয় কিনা জানতে। হয়তো আমার সাথে থাকা সে জিনটাকে দেখেছো, তুমি কোনো ভয় পাবা না। এরকম কিছু দেখলে আমি তোমাদের খেয়াল রাখবো, কেমন? শ্বশুর বাবার কথায় মন থেকে ভয়টা কেটে গেল। ওখানে বাবার সাথে কিছুক্ষণ কথা বলে খাওয়া দাওয়া করলাম। খাবার শেষে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার সময় সবুজকে দেখলাম রাস্তায় দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কিছু বলতে চায়। আমি ওর মতো ধোঁকাবাজ বেইমানের সাথে কথা বলতে চাই না, এই ভেবে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর মনি বলল, আসছো? বাবা কি বলল? বড় কোনো সমস্যা কি? না, চিন্তা করো না, বাবা বললেন তেমন কোনো সমস্যা না। ওহ, তাহলে ভালো। আচ্ছা, ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি আমি। না, এখন খাবো না, তোমাদের বাড়িতে খেয়ে আসছি। তুমি খেয়ে নাও, আমি একটু বাইরে যাব জিসানের সাথে দেখা করতে। এই বলে বাড়ি থেকে বেরিয়ে বন্ধু জিসানের সাথে দেখা করলাম। ওর সাথে দেখা হতেই জিসান বলল, নিশাদ, কি অবস্থা তোর? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। আর তো কোনো সমস্যা হয়নি, তাই না? না রে, এখন সুস্থ আছি। জানিস, আজকে শ্বশুর বাড়ি থেকে ফেরার সময় সবুজকে দেখেছিলাম। আমার দিকে কেমন করে তাকিয়েছিল। ওর কথা বাদতে একটা কথা তো তোকে বলাই হয়নি। সবুজ তো তোকে কালো জাদু করে তোর গার্লফ্রেন্ড নাসরিনকে পটিয়ে রিলেশনে গিয়েছিল, কিন্তু জানিস 2-3 দিন আগে ওদের ব্রেকআপ হয়েছে। কি বলিস, তাই নাকি? ওদের রিলেশন তো হলো কিছুদিন হলো, কি জানি। দেখ গিয়ে তোর মতো সবুজ নাসরিনকেও কালো জাদু করে পটিয়েছিল কিনা। এসব জাদু করে কি মানুষকে আপন করা যায় বলতো? প্রেম ভালোবাসা আসে মন থেকে। জোর করে একটা মেয়ে বা ছেলেকে রিলেশনে নিয়ে আসলে কি ওটাতে শান্তি হয় বল? সেটা ঠিক বলেছিস। এখন কি হলো? নাসরিন তোকে ভুলে সবুজের সাথে প্রেম করলো, প্রেম আর টিকলো না, ব্রেকআপ হলো। আর এদিকে তোকেও হারালো, কারণ তুই এখন বিবাহিত। নিশাদ, একটা বিষয় সাবধান করি, সবুজের কিন্তু ব্রেকআপ হয়েছে, ও কিন্তু আবারও ঝামেলা করতে পারে, তাই সাবধান থাকবি, কেমন? হ্যাঁ, অবশ্যই। ভালো থাকিস বন্ধু, সময় করে বাড়িতে আসিস, কেমন? আচ্ছা, ঠিক আছে, সাবধানে থাকিস। বন্ধু জিসানের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা ও কথা বলা শেষে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর সেই রাতের ঘটনা। রাতের খাবার শেষে শুয়ে পড়লাম। শুয়ে পড়তেই গতরাতের কথা মনে পড়ল। গতরাতের মতো আজকেও যদি কোনো কালো ছায়াকে দেখি আমার পাশে আছে, তখন কি হবে? এইভাবে ঘুমানোর ভান করে শুয়ে রইলাম। আমি দেখতে চাই আমার রুমে কে আসে। কথা মতো চুপ করে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। এভাবে 1-1.5 ঘন্টা চুপ করে শুয়ে থাকার পর একসময় আমি দেখলাম আমার রুমে জানালা ভেদ করে আস্তে আস্তে একটা অবয়ব রুমে ঢুকছে। কিন্তু আজ আমি ওই অবয়বটাকে দেখছি। কিন্তু এটা আমি কি দেখছি? এটা তো কোনো ভয়ঙ্কর অবয়ব না, এটা তো কোনো মেয়ের মতো অবয়ব, খুব সুন্দর দেখতে। তাহলে কি এটা ভয়ঙ্কর কিছু না? এটা কি পরী? পরী আমার রুমে আসছে কেন? এদিকে সেই পরীর মতো সুন্দর অবয়বটা আস্তে আস্তে আমার পায়ের কাছে এসে দাঁড়ালো। পরী হোক বা জিন, ভালো হোক বা খারাপ, আমার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। এটা দেখে ভয়ে বলে উঠলাম, কে কে ওখানে? এই বলে উঠে বসতে ওই পরীটা বাতাসে মিলে গেল। এদিকে মনি তখন জেগে আমাকে বলল, এই তুমি এখনো জেগে আছো, ঘুমাওনি যে? না মানে ঘুমিয়েছি, হঠাৎ ঘুম ভেঙে গেল। তুমি ঘুমাও। আমার কথায় মনি কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লেন। এদিকে আমিও ঘুমালাম। এসব আবার কি শুরু হলো আমার সাথে? কিছুদিন আগে লাশ দেখতাম, অনেক ভয়ঙ্কর ঘটেছিল আমার সাথে। মাঝখানে তো ভালো ছিলাম, এখন আবার পরী আমার কাছে আসতে শুরু করলো কেন? কি চায় আমার কাছে? পরী কি আমাকে কিছু বলতে চায়? আমি কি কথা বলবো? এইভাবে পরের দিন রাতে আবারও জেগে অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর আগের রাতের মতো জানালা ভেদ করে ওই পরীটা আস্তে আস্তে আমার রুমে ঢুকে আমার পায়ের কাছে এসে দাঁড়ালো। আজ পরী পায়ের কাছে এসে দাঁড়াতে আমি বললাম, আপনি কে? কথা বলুন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আমার কথায় পরী তো কোনো উত্তর দিল না। আজকেও আমার আওয়াজ পেয়ে চলে গেল। কি ব্যাপার? পরীর সাথে কথা বলতে চাই বলে না, ও কি চায় আমার কাছে? আমার কাছে যদি ভালো মতলবে আসতো তাহলে তো কথা বলতো। ওর আবার খারাপ উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসে না তো। বিষয়টা এখনই শ্বশুর বাবাকে বলতে হবে। উনি ওনার সাথে থাকে, জিনের মাধ্যমে খোঁজ নিয়ে দেখবেন কোনো সমস্যা কিনা। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে শ্বশুর বাবার সাথে দেখা হতেই আমি কিছু না বলার আগে উনি আমাকে বললেন, জামাই বাবা তুমি আসছো, ভালোই হলো। তুমি না আসলে আমি তোমার কাছে যেতাম। কেন বাবা, কোনো সমস্যা কি? হ্যাঁ, আসলে তোমাকে নিয়ে আবারও ষড়যন্ত্র করছে তোমার বন্ধু সবুজ। তোমাকে কালো জাদু করে ব্যর্থ হওয়ায় সেই কবিরাজও রেগে আছে তোমার উপর। সেই কবিরাজ খারাপ জিনকে দিয়ে তোমাকে মারতে ব্যর্থ হওয়ায় উনি আবারও তোমার উপর কালো জাদু করতে চায়। কিন্তু এবার যে জিনটাকে পাঠাবে সে জিন উল্টোপাল্টা কিছু করবে না, সুযোগ পেলেই তোমাকে মেরে ফেলবে। তাই বলি একটু সাবধানে থাকবে। আর পারলে তোমার ওই বন্ধুটার সাথে দেখা করো, ওকে বুঝিয়ে বলো। তাই তো বলি, রাতে পড়ি আসে কিসের জন্য? কি জানি এটা ভালো না খারাপ। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি সবুজের সাথে কথা বলবো, ওকে বুঝিয়ে বলবো। ওকে, তুমি চলে যাও, আর বেশি চিন্তা করো না, আমি তো আছি, বড় কোনো সমস্যা হলে আমাকে জানাবে। শ্বশুর বাবার কথায় বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ভাবলাম সবুজ আমার সাথে আবারও এমনটা করলো। এখনই ওর সাথে দেখা করে বুঝিয়ে বলি, এটাই ভালো হবে। এই ভেবে সবুজকে ফোন করে ওর সাথে দেখা করলাম। দেখা হতে ও বলল, কি রে, আমার সাথে তো কথা বলিস না, আজ আবার কি হলো? কি কারণে দেখা করতে বললি বল?
কেন দেখা করতে বলছিস সেটা হয়তো এতক্ষণে বুঝে গেছিস। সবুজ, তুই কি কখনো ভালো হবি না? তুই কেন আবারও আমাকে কালো জাদু করার চেষ্টা করছিস বলতো? কে বললো এসব তোকে? আমার শ্বশুর বাবা বলেছে, উনি কবিরাজ জানে। দেখ, এসব আমি কিছু জানি না। মিথ্যা বলছিস তুই। বাবা বলেছে। শুধু তুই না, তুই যে কবিরাজের কাছে গিয়ে আমাকে কালো জাদু করছিস, তিনিও আমার উপর রেগে আছেন। সেটা হতে পারে। কবিরাজ তোর উপর রেগে থাকলে আমি কি করব বল? তুই মানা কর, ওনাকে বল আমার পিছনে না লাগতে। আচ্ছা ঠিক আছে, তুই আজ সন্ধ্যার পর রেডি থাকবি, আমি ওই কবিরাজকে ডাকবো। তুই ওনার সাথে কথা বলে দেখিস, ওনাকে বুঝিয়ে বলিস। ঠিক আছে, তাই করব। ওকে, তোকে সন্ধ্যার পর কল করলে আমার সাথে দেখা করিস। সবুজের কথায় রাজি হয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর রাতের খাবার শেষে অপেক্ষা করতে লাগলাম সবুজ কখন ফোন করে। এদিকে আমার অপেক্ষা দেখে মনি বলল, কি গো, ঘুমাবা না? কারোর জন্য কি অপেক্ষা করছো? হ্যাঁ, একটু বাইরে যেতে হবে। এই বলতে না বলতে সবুজ ফোন দিল। ওর ফোন রিসিভ করতেই সবুজ বলল, নিশাত আয়, আমি কবিরাজকে নিয়ে আসছি। সবুজের ফোন পেয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। তখনই মনি বলল, কি হলো? ফোন কে করেছে? কোথায় যাচ্ছ? মনি, সবুজ আর কবিরাজ মিলে আমাকে আবারও কালো জাদু করতে চাচ্ছে। এটা আমি তোমার বাবার কাছ থেকে জেনেছি। বাবা বলেছে বন্ধু সবুজ আর কবিরাজকে বুঝিয়ে বলতে, ওরা যেন আবারও আগের মতো ভুল না করে। এখন বাইরে যাচ্ছি সবুজ আর কবিরাজের সাথে কথা বলতে। আমিও যাব তোমার সাথে, তোমাকে একা যেতে দিব না। আরে না, রাতের বেলা তোমার যেতে হবে না। ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। না না, আমি তোমাকে একা যেতে দিব না। দয়া করে আমাকে সাথে নিয়ে চলো। কেমন ঝামেলায় বললাম। আচ্ছা চলো। আমার কথায় মনি উঠে আমার সাথে যেতে লাগলো। দুজনে হেঁটে হেঁটে একসময় সবুজের দেওয়ার ঠিকানায় চলে গেলাম। জায়গাটা ফাঁকা ও নিরিবিলি। আমি সবুজের কাছে গিয়ে বললাম, সবুজ, ওনাকে নিয়ে আসছিস? হ্যাঁ, নিয়ে আসছি। এই যে ইনি সেই কবিরাজ, কথা বল। কবিরাজ সাহেব, আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। আপনি কেন আমার পেছনে লেগে আছেন বলেন তো? আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। আজকের পর থেকে আর তোমার পেছনে লাগবো না, জ্বালাবো না। কারণ আজকের পর থেকে তুমি বেঁচেই থাকবা না। মানে? সবুজ, উনি কি বলে এসব? হ্যাঁ ভাই, উনি ঠিকই বলে। আমাকে মাফ করে দিস, কারণ আজকের পর আর বেঁচে থাকবে না। তোকে আমি এখানে এমনি এমনি ডাকিনি, ডেকেছি মেরে ফেলতে। তবে আমরা মারবো না, তোকে মারবে কবিরাজের পালিত জিন। ভেবেছিলাম তোকে একাই মারবো, কিন্তু তুই তোর সাথে করে তোর বউকে নিয়ে আসছিস। এখন তোর সাথে সাথে তোর বউকেও মেরে ফেলবে ওই জিন। সবুজ, তোকে ভালো হবার সুযোগ দিয়েছিলাম, ভালো হলি না। দেখ, তোর শত্রুতা আমার সাথে, আমাকে যা করবি কর। মনিকে যেতে দে, ওর কোনো দোষ নেই। ওর দোষ তো ও তোর বউ। কবিরাজ সাহেব, কাজ শুরু করুন। সবুজের কথা কবিরাজ হাত দিয়ে ইশারা করতে আমি দেখলাম আমার সামনে দুটো ভয়ঙ্কর জিন এসে দাঁড়ালো। আমি তখনও বলছি, আমাকে যা করবি কর, মনিকে ছেড়ে দে। কিন্তু আমার কোনো কথা না শুনে কবিরাজের পালিত ভয়ঙ্কর একটা জিন এসে আমার বুকে আঘাত করেন। আমি ব্যথায় আর ছিটকে পড়ি মাটিতে। এদিকে তখনই সেই জিন দুটো মনির দিকে এগিয়ে যেতে লাগে। আমি ব্যথা ভরা কণ্ঠে বলে উঠি, ওকে ছেড়ে দে, কিছু করিস না। আমার কথা কান্না দিয়ে জিন দুটো মনিকে আঘাত করতে যাবে, ঠিক তখনই আমাদের সবাইকে অবাক করে দিয়ে মনির কেমন অন্যরকম হয়ে গেল, জিন পরিদের মতো। মনির হঠাৎ এমন রূপে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এদিকে মনি রূপ বদলিয়ে সেই ভয়ঙ্কর জিন দুটোর সাথে যুদ্ধ করতে লাগলো। এটা আমি কি দেখছি? আমি যেন পাথর হয়ে দৃশ্যগুলো দেখে যাচ্ছি। মনি ওই জিন দুটোর সাথে যুদ্ধ করছে। এমন সময় কোথা থেকে আরো দুটো জিন, মানে একটা জিন একটা পরি এসে মনির পক্ষে হয়ে কবিরাজের পালিত ভয়ঙ্কর জিন দুটোকে আঘাত করতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর কবিরাজের পালিত জিন দুটো দুর্বল হয়ে মাটিতে পড়েন আর চোখের সামনে মারা যান। এদিকে এই দৃশ্য দেখে কবিরাজ ও সবুজ দুজনে পালাতে গেলে মনি ও মনির সাথে থাকা জিন ও পরিটা সবুজ আর কবিরাজের ঘাড় মোটকে আমার চোখের সামনে মেরে ফেললো। আমি তো এসব স্বপ্ন দেখছি না, বাস্তব। কি হচ্ছে এসব? সবুজ ও কবিরাজের দেহ পড়ে আছে মাটিতে। এদিকে একটু আগে মনির কাছে আসা জিন ও পরিটা চলে গেল। ওরা চলে যাওয়ার পর মনি এক পা দুই পা করে আমার সামনে এসে বলল, কি অবাক হচ্ছে তাই না? ভাবছো আমার মধ্যে কোনো আত্মা ঢুকেছে কিনা? না, আমার মাঝে কোনো আত্মা ঢুকেনি। আমি নিজেই একটা পরি। কি, তুমি পরি? হ্যাঁ নিশাত, আমি একটা পরি। তোমার বউমণি একটা পরি। কি মাথায় আসছে না তো? কিভাবে কি হলো? চলো বাড়িতে চলো, বাড়ি গিয়ে সব বলবো, চলো। মনির এসব কথা নিজেকে ধরে রাখতে পারিনি, জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমি বাড়িতে আমার রুমে শুয়ে আছি। আমার জ্ঞান ফিরতেই আমি মনিকে বললাম, মনি, আমি এখানে কিভাবে আসলাম? আমি নিয়ে আসছি। তুমি আসলে কে বলো তো? কেন আমাকে বিয়ে করলা? সব খুলে বলো। তোমার মতলব আবার খারাপ না তো? নিশাদ, আমাকে ভুল বোঝো না, ভয় পেও না। আমি তোমাকে সব ঘটনা খুলে বলি। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তোমার মনে কি আছে নিশাদ? এক রাতে তুমি আর জিসান কোথা থেকে জানি ফিরছিলে। তখন দুটো সাপ দেখেছিলে রাস্তায়। জিসান সাপ দুটোকে মারতে গেলে তুমি বাধা দিয়েছিলা। তুমি মারতে দাওনি। নিশাদ, জানো ওই সাপ দুটো কে ছিল? একটা আমার ছোট বোন আর একটা আমি ছিলাম। আমরা সাপরূপে চলাফেরা করার সময় তোমাদের সামনে পড়ে যাই। জিসান আমাদের লাঠি নিয়ে মারতে গেল, তুমি মানা করলা, আমাদের জীবন বাঁচালা। সেই তখন থেকে আমি তোমার পিছনে। তোমাকে আমার ভালো লাগতে শুরু করে, ভালোবেসে ফেলি তোমাকে।
আমি তোমাকে কখনো দেখা দেইনি, সবসময় তোমার আশেপাশে ছিলাম। জানো, যখন দেখলাম তোমার বন্ধু ও চাচি তোমাকে কালো জাদু করেছে, তুমি নানা হুজুর বা কবিরাজের কাছে গিয়েও সুস্থ হচ্ছ না, তখন আমি আমার বাবাকে বলি হুজুর রূপে তোমাদের বাড়িতে যেতে, তোমার চিকিৎসা করে সুস্থ করতে। এদিকে আমিও তোমাকে ভালোবাসি, তাই বাবাকে বলেছি তোমাকে যেন শর্ত দিয়ে সুস্থ করে। তুমি সুস্থ হলে যেন তোমার সাথে আমার বিয়ে হয়। বাবাও আমার কথা রাজি হয়ে তোমাদের কাছে গিয়েছিল। নিষাদ, আমরা জিন জাতি, জানো তোমার অবস্থা ভালো ছিল না। যদি তোমার জীবনে আমি না আসতাম তাহলে তোমাকে বাঁচানো যেত না, কারণ তোমাকে দুজন কালো জাদু করেছে। আমি বললাম, ও এই তাহলে ঘটনা। আচ্ছা, আমার একটা কথা আছে। আমি 2-3 দিন ধরে রাতে একটা পরীকে দেখছি আমার রুমে আসতে। ওটা কি তুমি ছিলা? না, আমি তো তোমার পাশেই শুয়েছিলাম। তুমি যে পরীটাকে দেখতে, ওটা আমার ছোট বোন। বাবা আমার ছোট বোনকে আমাদের কাছে পাঠাতো তোমাকে দেখে রাখতে, তোমাকে যেন সবুজ বা ওই কবিরাজ কিছু করতে না পারে। হো আচ্ছা, সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। দেখো, এটা স্বপ্ন না, বাস্তব। জানি আমার আসল পরিচয় জেনে তুমি অবাক হয়েছ, কিন্তু নিষাদ, আমি পরি হলেও তোমাকে খুব ভালোবাসি আর বাসবো। তুমি আমার স্বামী। তোমার কেউ ক্ষতি করবে, মেরে ফেলতে চাইবে, এটা আমি কিভাবে মেনে নেই বলো? সবুজ ও কবিরাজ তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, উল্টো আমি, আমার বাবা ও বোন ওদের মেরে ফেলেছি। আর বাকি রইল তোমার চাচি, তাই না? বাবা, খুব তাড়াতাড়ি একটা খবর পাবা। পরি বলতে না বলতে পাশের রুম থেকে বাবা ডাক দিয়ে বলল, নিষাদ, সর্বনাশ হয়েছে, একটা ভয়ানক ঘটনা ঘটেছে। তোর চাচি যে তোকে কালো জাদু করেছে, তার লাশ নাকি পাওয়া গেছে। ওনাকে দেখে নাকি মনে হয় কেউ ভয়ানকভাবে তাকে মেরে ফেলেছে। আমি ও তোর মা তোর চাচার বাড়িতে যাচ্ছি, তুই বৌমাকে নিয়ে একটু পরে আসিস। এই বলে মা বাবা চলে গেলেন। এদিকে মনিকে বললাম, এটা কি হলো? চাচিকে কে মারলো? তোমার বাবা না বোন? কেউ না, তোমার চাচি মারা গেছে তার পাপের কারণে। তোমাকে যে কালো জাদু করে জিনকে পাঠিয়েছে, সেই জিন তো তোমাকে মারতে ব্যর্থ হয়েছে। তোমাকে মারতে ব্যর্থ হওয়ায় তোমার চাচিকে উল্টো মেরে চলে গেছে। নিষাদ, তোমাকে সহ সব মানব জাতিকে বলি, কেউ কখনো কাউকে কালো জাদু করো না, এটা খুব পাপ কাজ। কালো জাদু করে কেউ কখনো ভালো থাকতে পারেনি, উল্টো তারই ক্ষতি হয়েছে। মনির মতো আমিও বলছি, কালো জাদু খুব খারাপ কাজ, খুব পাপ কাজ। আপনি কাউকে ভালোবাসার জন্য কালো জাদু করতে পারেন, তাবিজ কবচ, তাকে কিছু খাওয়ানো, এগুলো করতে পারেন, কিন্তু এগুলোর মেয়াদ বেশি দিন থাকে না। কিছুদিন পর কালো জাদুর প্রভাব ঠিকই কেটে যায়, আর পরে অশান্তি শুরু হয়। কালো জাদু করে কারো ক্ষতি করতে যাবেন না, উল্টো আপনার ক্ষতি হবে। কেউ কখনো কালো জাদু করে থাকলে তওবা করে ফিরে আসুন। অনেকের প্রশ্ন হতে পারে, মনির সাথে এখন কি হলো? মা বাবা এই বিষয়টা জানে কিনা? না, বাবা এখনো জানে না। মনি এখনো মানুষরূপে সংসার করছে আমার সাথে। পরীর বাবা ও বোন ও মানুষরূপে এসে দেখা করে আমাদের সাথে কথা বলে। এতক্ষণ আপনারা যে গল্পটা শুনলেন সেটা শুধুই একটা গল্প ছিল, সত্যি কাহিনী মনে করবেন না কেউ। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।